গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছে? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। তাদের যুক্ত হিসাবে আজকে প্র্যাকটিস সেট এবং প্রত্যেকে প্র্যাকটিস সেটটাকে অবশ্যই শেয়ার করে দেবে যেন বাকিরাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারে স্যার। এবং প্রত্যেকে নিজেরা তোমাদের সামনে একটা রাফ পেজ এবং একটা ভালো নোট ফ্রেশ খাতা, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো নোট করার জন্য নিয়ে বসবে এবং একটা কলম নিয়ে বসবে। প্রত্যেকে প্রশ্ন আসা মাত্রই বোর্ডে প্রত্যেকে নিজে নিজে করার চেষ্টা করবে প্রত্যেকটা অঙ্ক, যেহেতু আজকে অলরেডি আমাদের 36 থেকে 37 নম্বর প্র্যাকটিস সেট হচ্ছে। অনেকগুলো আমরা প্র্যাকটিস করে এসেছি। প্রত্যেকটা প্র্যাকটিস সেটে আমরা 8টা করে প্রশ্ন দেখছি এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা কনসেপ্টের সঙ্গে নিয়ে চলছি। এখন তোমরা যারা প্রথম থেকে যুক্ত ছিলে অবশ্যই তারা বুঝতে পারবে যে অনেক প্রশ্ন আমার একই টাইপের প্রশ্নগুলো রিপিট হচ্ছে। সেম প্রশ্ন রিপিট হচ্ছে না, কিন্তু টাইপগুলো রিপিট হচ্ছে। যত দিন যাবে স্যার আস্তে আস্তে রিপিট হবে। এইভাবে স্যার প্র্যাকটিস সেটের অর্থই হচ্ছে আমার যে পরীক্ষাতে যে প্যাটার্নে আমার অঙ্কগুলো আসবে, যে 25টা যে অঙ্ক আসবে, যে সিকোয়েন্সে আসবে আমাদের পরীক্ষাতে 25টা যে অঙ্ক আসবে আমাদের ডব্লিউবিপি এবং কেপিতে, সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা যদি প্র্যাকটিস করে যাই, অর্থাৎ যে আমাদের ধরে নাও শতকরা চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন আসবে, বা শতকরা চ্যাপ্টারের প্রশ্ন যদি আমি প্রত্যেক দিন ক্লাসে একটা করে প্র্যাকটিস করি, এইভাবে 34টা প্র্যাকটিস সেটে যদি আমি 34টা প্রশ্ন প্র্যাকটিস করে থাকি স্যার, 34 ধরনের প্রশ্ন প্র্যাকটিস করেছি, তাহলে আমার বেসটা কি হয়ে গেছে? শক্ত হয়ে গেছে। এবার আমি পরীক্ষা হলে গিয়ে এই 34টার মধ্যে এক 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 ধরনের পেয়ে যেতে পারি। তাহলে প্র্যাকটিস সেট মানেই হচ্ছে যে আমরা পরীক্ষাতে যে প্যাটার্নে আসবে সেই প্যাটার্নটাকে ফলো করে প্র্যাকটিস করা। কনসেপ্ট ক্লাস আর প্র্যাকটিস সেট ক্লাস দুটোর মধ্যে তফাৎ এটা হচ্ছে, কনসেপ্ট ক্লাসে আমরা এ টু জেড সে সমস্ত জিনিসগুলো শিখবো যেগুলো আমার সিলেবাসের মধ্যে রয়েছে, আর প্র্যাকটিস সেটে সেই সমস্ত জিনিসগুলো করব যেগুলো আমাদের পরীক্ষাতে যে প্যাটার্নে প্রিভিয়াস ইয়ারগুলোতে জিজ্ঞাসা করেছিল বা নেক্সট আমাদেরকে জিজ্ঞাসা করবে, সে প্যাটার্ন ধরে ধরে আমরা প্র্যাকটিস করে যাব। তাহলে কি হবে? তুমি প্রত্যেক দিন গ্রাউন্ডে 100 মিটার রান করছো, নয় নয় ধরে নাও 1 মিনিট করে সময় নিচ্ছ, 1 মিনিটে প্রত্যেক দিন 100 মিটার করে রান করছো, 1 মিনিট করে। তাহলে একদিন দেখবে গিয়ে আস্তে 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 কি হবে, সময়টা কমতে থাকবে, কম সময় লাগবে। 100 মিটার ধরে নাও আজকে তোমার 15 সেকেন্ড লাগলো, তারপরের দিন 14 সেকেন্ড লাগতে পারে। এভাবে যখন 1 বছর তুমি প্র্যাকটিস করলে দেখছো যে তুমি 10 40 সেকেন্ড 50 সেকেন্ডে তুমি করতে পারছো। তাহলে কি হলো, তুমি 100 মিটারই রান করলে 1 বছর ধরে, কিন্তু তোমার সময়টা আস্তে আস্তে কমতে থাকলো। একই রকম ভাবে একই জিনিস আমরা প্র্যাকটিস করব পরীক্ষার প্যাটার্নে, পরীক্ষাতে যে টাইপের অঙ্ক জিজ্ঞাসা করবে সেই টাইপ সেই লেভেল পর্যন্ত আমরা প্র্যাকটিস করব। তাহলে কি হবে স্যার, এখন হতে পারে একটা অঙ্ক করতে আমাদের সময় বেশি লাগছে, আস্তে আস্তে যত আমরা দিন যাবে প্র্যাকটিস বেশি করব তত আমাদের সময় কম লাগবে। এই জন্যই প্র্যাকটিস সেট স্যার। তো প্রত্যেকে স্যার ক্লাসটাকে অবশ্যই শেয়ার করে দিবে একবার, এবং ক্লাসটা পছন্দ হলে অর্থাৎ যদি ভালো লাগে তোমাদের ক্লাসটা, তাহলে অবশ্যই একবার লাইক করে দিবে ক্লাসটাকে। চলো শুরু করা যাক। একটি 5 অঙ্কের একটি 5 অঙ্কের সংখ্যা রয়েছে, কি রয়েছে? 3205 সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। যদি অঙ্কগুলিকে ক্রম বর্ধমান ক্রমে পুনর্বিন্যাস করা হয় তাহলে গঠিত নতুন সংখ্যাটি নিম্নলিখিত দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, আগে দেখো সংখ্যাটা কত বলেছে, 35, আচ্ছা 32054, 32054 সংখ্যাটা আমার কত দ্বারা বিভাজ্য বলেছে? 11 দ্বারা। অর্থাৎ 11 দ্বারা এই সংখ্যাটা সম্পূর্ণরূপে বিভাজ্য যাবে। কিন্তু যদি এখন ক্রম বর্ধমান অনুসারে আমি প্রত্যেকটা অঙ্ককে সাজাই, অঙ্ক বলতে কি, এক একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, 5 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, তাহলে ক্রম বর্ধমান অনুসারে যদি সাজাই তাহলে সংখ্যাটা আমার কত দ্বারা বিভাজ্য যাবে আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো, ক্রম বর্ধমান মানে ছোট থেকে বড়, তাহলে সবচেয়ে ছোট কে স্যার? 0, 0 বসাও। তারপরে স্যার কে স্যার? 2, 2 বসাও। তারপরে কে? 3, 3 বসাও। তারপরে কে স্যার? 4, 4 বসাও। তারপরে কে স্যার? 5। তার মানে আমার সংখ্যাটা কত পেলাম? এটা। এবার বলছে এই সংখ্যাটা অপশনের মধ্যে কোনটা দ্বারা, অপশনের মধ্যে আমার কোনটা দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যাবে। তাহলে দেখো, একটা জিনিস মনে রাখবে যে কোনো সংখ্যার যত বড় সংখ্যা থাকুক এক্স ওয়াই জেড, যদি শেষে যদি আমার 0 অথবা 5 থাকে তাহলে সংখ্যাটা অবশ্যই আমার কত দ্বারা ভাগ যাবে? 5 দ্বারা সম্পূর্ণরূপে ভাগ যাবে, সব সময় মনে রাখবে। যদি একটা সংখ্যা দিয়ে দিল 11125793204588125,
শেষে আমার 5, তাহলে কি হয়ে যাবে? সংখ্যাটা অবশ্যই 5 দিয়ে ভাগ যাবে। যদি শেষে দিয়ে দিল 0, তাহলে সংখ্যাটা অবশ্যই আমার 5 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা ক্রম বর্ধমান অনুসারে সাজালাম, অর্থাৎ ছোট থেকে বড়তে সাজালাম। সাজিয়ে আমরা কি দেখলাম? যে শেষে আসে 5, তার মানে সংখ্যাটা আমার 5 দ্বারা ভাগ যাবে। ক্রম বর্ধমান, দেখো প্রশ্নে কিন্তু ক্রম বর্ধমান এই জিনিসটা বুঝতে হবে। ক্রম বর্ধমান মানে বৃদ্ধি, ক্রমে বৃদ্ধি। ক্রম বর্ধমান মানে কি? ক্রমে বৃদ্ধি, অর্থাৎ আস্তে আস্তে বৃদ্ধি পাবে সংখ্যা, মানে ছোট থেকে বড় হতে থাকবে, এই হিসাবে সাজাতে হবে। চলো পরের প্রশ্নে। আচ্ছা, কি বলছে? আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের একটি আয়তক্ষেত্র রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের চাইতে 3 গুণ। এটা আমার ধরে নাও একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্যটা হবে স্যার প্রস্থের চাইতে 3 গুণ। তাহলে প্রস্থ যদি এক্স মিটার হয় বা এক্স হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে স্যার? 3 গুণ, মানে 3 গুণিত এক্স। দৈর্ঘ্য হবে প্রস্থের চাইতে 3 গুণ। তাহলে প্রস্থ যদি আমি এক্স মিটার ধরে নিই বা এক্স ধরে নিই, তাহলে দৈর্ঘ্যটা কত হয়ে যাবে? তার চাইতে 3 গুণ, তাহলে 3 গুণিত এক্স হয়ে যাবে। তাই আমি এটা পেয়ে গেলাম। তাহলে এর আয়তনটা কত হয়ে যাবে স্যার? এর ক্ষেত্রফলটা কত হয়ে যাবে স্যার? এর ক্ষেত্রফল হয়ে যাবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি স্যার? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত আছে? 3x, প্রস্থ কত আছে? x, তাহলে কত হয়ে গেল? 3x স্কোয়ার। এবার দেখো আমাকে কি বলেছে? যদি এর দৈর্ঘ্য 7 মিটার কমানো এবং প্রস্থ 7 মিটার বৃদ্ধি করা হয়, তাহলে এর ক্ষেত্রফল 21 সেন্টিমিটার আমার কি হয়? 21 সেন্টিমিটার আমার কমে যায়। তাহলে দেখো এখন এই আয়তক্ষেত্রটা আমি এবার এখানে আঁকছি। কি বলেছে? এবার দৈর্ঘ্যটা যদি আমার 7 মিটার কমানো যায়, তাহলে দৈর্ঘ্য কত ছিল? 3x, তাহলে এখন কত হয়ে যাবে? 3x মাইনাস 7 কমিয়ে দিয়েছে। এবার কি বলেছে? প্রস্থ যদি 7 মিটার বাড়ানো যায়, তাহলে প্রস্থ কত আছে? x, তাহলে কত হয়ে যাবে? x প্লাস 7। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দাও, তাহলে 3। তাহলে এই এখন যে দৈর্ঘ্যটা 7 মিটার কমালাম, প্রস্থ 7 মিটার বাড়ালাম, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ গুণ করলে কত হবে? 3x কে x দ্বারা গুণ করো, তাহলে 3x স্কোয়ার। আর এদিকে কত হয়ে যাবে স্যার? 3x কে 7 দ্বারা গুণ করলে 3 7 21x। আচ্ছা, আর এখানে হয়ে যাবে মাইনাস 7x প্লাস মাইনাস 49। দেখো 3x কে প্রথমে এই সংখ্যা দ্বারা গুণ করো, তাহলে 3x ইন্টু x সমান কত হয়ে যাবে? 3x স্কোয়ার, প্লাস আছে প্লাস বসে দাও। 3x কে 7 দ্বারা গুণ করো, 3 7 21x হয়ে গেল। এবার কি আছে? মাইনাস, মাইনাস বসে দাও। 7 কে x দ্বারা গুণ করো, 7x। এবার মাইনাস প্লাসে মাইনাস, 7 7 49 হয়ে গেল। তাহলে কত থাকলো স্যার? 3x স্কোয়ার। 21x থেকে 7x বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে যাবে স্যার? 14x মাইনাস 49। তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত পেলাম? এত। আগেরটার কত ছিল স্যার? এত। তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে? যে যদি দৈর্ঘ্য 7 মিটার কমানো হয় এবং প্রস্থ 7 মিটার বাড়ানো হয়, বৃদ্ধি করা হয়, তাহলে ক্ষেত্রফল 21 সেমি বৃদ্ধি পাবে। 21 সেমি কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে এটা যা ছিল, এখন এর ক্ষেত্রফলটা কত হয়ে যাবে? এর চাইতে 21 সেমি বেশি হয়ে যাবে। তাহলে দেখো, তার মানে হয়ে যাবে আমার 3x স্কোয়ার প্লাস 14x মাইনাস 49 সমান 21 বৃদ্ধি পাবে, বা সমান লিখে দাও 3x স্কোয়ার প্লাস 21। দেখো আগে যেটা ছিল তার ক্ষেত্রফল কত পেলাম? 3x স্কোয়ার। এখন যেটা আছে সেটা কত পেলাম? এত। কিন্তু বলেছে যদি আমার বৃদ্ধি করা হয়, এত দৈর্ঘ্য যদি এত মিটার কমানো হয় এবং এত মিটার প্রস্থ যদি বাড়ানো হয়, তাহলে এই নতুন আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফলটা হবে সেটা হবে আগের তুলনায় 21 মিটার বেশি। তার মানে এর তুলনায় এ কত বেশি বলেছে? ক্ষেত্রফল 21 বেশি। এ হচ্ছে 21 বেশি, তার মানে এ 21 কম। তার মানে এর সঙ্গে যদি 21 যোগ করে দিই, এ তো 21 মিটার কম রয়েছে, 21 সেমি স্কোয়ার কম রয়েছে ক্ষেত্রফল। তার মানে এর সঙ্গে যদি 21 যোগ করে দিই, তাহলে এর সমান হয়ে যাবে। তাহলে এর সমান কি হয়ে যাবে স্যার? 3x স্কোয়ার প্লাস 21। তাহলে 3x স্কোয়ারটাকে এপারে নিয়ে আসো, বা দেখো এপারেও প্লাস 3x সমানের ওপারেও 3x স্কোয়ার, তাহলে দুটো কেটে দাও। তাহলে থাকলো কত? 14x। এই 49টাকে ওপারে নিয়ে যাও, তাহলে কত হয়ে যাবে স্যার? প্লাস 49। তাহলে কত হবে? 0 70। তাহলে x দ্বারা করে দাও, 14 দ্বারা কাটো, 5 14 ৭৭। তাহলে কত? x এর ভ্যালু কত পেলাম? 5। তাহলে আমাকে জিজ্ঞাসা করেছে কি স্যার? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তাহলে দৈর্ঘ্যটা কত ছিল স্যার? 3x। তাহলে 3 ইন্টু x এর ভ্যালু কত? 5 সমান 15 মিটার। তার মানে কত? 15 সেমি আছে স্যার, সরি 15 সেমি। তাহলে কত হয়ে গেল স্যার? আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আমার
15 সেমি হয়ে গেল উত্তর। চলো, কিছুই ছিল না প্রশ্নে, একটু বুঝে করতে গেলে কিন্তু হয়ে যাবে। চলো, কি বলছে, 36, 48 এবং 90 সংখ্যার চতুর্থ সমানুপাত সংখ্যাটি আমার নির্ণয় করো। চতুর্থ সমানুপাত আমাকে নির্ণয় করেছে, ও অনুপাত এবং সমানুপাত চ্যাপ্টার থেকে রয়েছে। তাহলে দেখো, এটাও শিখিয়েছি তোমাদেরকে, বলেছিলাম নিয়ম কিভাবে করব। 36, 48 আর কত বলেছে আমার সংখ্যাটা, 90। তাহলে এই তিনটে সংখ্যার আমাকে কি বের করতে বলেছে, চতুর্থ সমানুপাত, অর্থাৎ 4 নম্বর পদটা কত আসবে জিজ্ঞাসা করছে। তাহলে যখনই এই তিনটে সংখ্যা দিয়ে আমার চতুর্থ সমানুপাত বের করতে বলবে, তাহলে এই দুটোর গুণ করো, শেষের দুটো গুণ করে উপরে, আর প্রথমটা বসে যাবে কোথায় স্যার, নিচে। তাহলে প্রথমটা কোথায় বসে যাবে, নিচে। আচ্ছা, 6 6 36, 6 8 48। আচ্ছা, 3 দ্বারা 3 2 6, 3 দ্বারা যদি কাটি 3 3 90, 2 দ্বারা 4, তাহলে 3 4 4 থাকলো, 3 4 12, 120 হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে কত হয়ে যাবে স্যার, 120, অপশন সি। তাহলে চতুর্থ সমানুপাতটা কত হয়ে গেল স্যার আমাদের, 120। চলো পরের প্রশ্ন, কি বলছে, 9টি সংখ্যার গড় হচ্ছে 15, যদি প্রথম 5টি সংখ্যার গড় 13 এবং শেষ 5টি সংখ্যার গড় 17 হয়, তাহলে পঞ্চম সংখ্যাটি কত আমাকে জিজ্ঞাসা করছে। একেবারে সহজ প্রশ্ন, দেখে নাও কিভাবে করবে। 9টি সংখ্যার গড় হচ্ছে 15, তাহলে সংখ্যাটির যোগফল কত হবে স্যার। তাহলে কটি সংখ্যা বলছে, 9টি সংখ্যা, মোট সংখ্যা কটা, 9টা, গড় কত, 15। তার মানে টোটাল সংখ্যা রয়েছে 9টি, গড়ে হচ্ছে 15 করে, তাহলে মোট কত হয়ে যাবে। মোট সংখ্যাকে গড় দ্বারা গুণ করতে গেলে আমরা কি পাই স্যার, মোট পেয়ে যায়। তাহলে 9টি সংখ্যার যোগফল কত হয়ে যাবে, সংখ্যা মোট কথা ছিল 9টা ইন্টু গড় কত, 15। তাহলে গড়কে আমরা সংখ্যা দ্বারা গুণ করে দিলে কত পেয়ে যাব আমরা, সংখ্যাগুলোর যোগফল। তাহলে সংখ্যাগুলোর যোগফল কত হয়ে যাবে, 5 9 45, 5 হলে 4 9 4 13, 135। তার মানে 9টি সংখ্যার যোগফল কত হয়ে গেল স্যার, 135। এবার দেখো, বলছে প্রথম 5টি সংখ্যার, তাহলে প্রথম 5টি সংখ্যার গড় কত করে বলেছে স্যার আমাকে, 13 করে। তাহলে যোগফল কত হয়ে যাবে, প্রথম 5টি সংখ্যা ইন্টু গড়ে 13, তাহলে 13 গড় দ্বারা যদি সংখ্যাটাকে গুণ করে দিই মোট সংখ্যাকে, তাহলে কি পেয়ে যাবো আমরা, যোগফল। তাহলে 5টি সংখ্যার, প্রথম 5টি সংখ্যার প্রথম এটি, প্রথম 5টি সংখ্যার যোগফল কত হয়ে যাবে, 5 13 65। এটা হয়ে গেল। এবার বলছে শেষ 5টি সংখ্যার গড় হচ্ছে 17। এবার শেষ 5টি সংখ্যার গড় কত করে বলেছে, 17। তাহলে যোগফল কত হয়ে যাবে, 5 17, 5 7 35, 5003 8 85। তাহলে প্রথম 5টি সংখ্যার যোগফল হচ্ছে 65, শেষ 5টি সংখ্যার যোগফল হচ্ছে 85। তাহলে বলছে পঞ্চম সংখ্যাটি কত। তার মানে দেখো, একটু বোঝানোর জন্য তোমাদেরকে আমি ডায়াগ্রাম তৈরি করছি। এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা, 2 3 4 5 6 7 8, আর এটা একটা 9। তাহলে প্রথম 5টি এখান থেকে শুরু করে এই 1 2 3 4 5 এই পর্যন্ত প্রথম 5টা সংখ্যার যোগফল কত পেলাম, 65। এবার শেষ 5টি সংখ্যার, অর্থাৎ এই শেষের 5টি সংখ্যার যোগফল কত পেলাম, 85। তার মানে দেখো, এই সংখ্যাটা দুই জায়গাতেই কাউন্ট হচ্ছে, প্রথমেও কাউন্ট হচ্ছে, আর এই সংখ্যাটা আবার শেষের 5টাতেও কাউন্ট হচ্ছে। আর মোট এই টোটাল এখান থেকে এটুকুর আমার যোগফলটা বলে দিয়েছে, 9টি সংখ্যার যোগফলটা কত, 135। তার মানে আমরা যদি একটা কাজ করি, দেখো টোটালটা হচ্ছে 135, আর এই সংখ্যাটা এখানেও যোগ হচ্ছে, আমার এটির মধ্যেও যোগ হচ্ছে, আর এই সংখ্যাটা এটির মধ্যেও যোগ হচ্ছে। তাহলে আমাকে এই সংখ্যাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি এই সংখ্যাটা থেকে যদি এই সংখ্যাটা বাদ দিয়ে দিই, তাহলে বাকিটি আমার পেয়ে যাব। তাহলে দেখো, যদি 135, 65 আর 85 কত হয়ে যাবে, 0 8 14 15 150। তার মানে আমরা এটুকুর আর এটুকুর যোগফলটা কত পেয়ে গেলাম, 150। এর মধ্যে এই 150-র মধ্যে এই সংখ্যাটা কতবার আছে, 2 বার, এই 2 বার। তাহলে এই পুরোটাকে যদি, পুরোটার যোগফলকে যদি আমি বাদ দিয়ে দিই 135, তাহলে এর মানটা পেয়ে যাব। যেহেতু এটা প্রত্যেক জায়গাতে ছিল, দেখো এই 65-র মধ্যেও এ আছে লুকিয়ে, আর এই 85-র মধ্যেও কি রয়েছে, এই সংখ্যাটা লুকিয়ে রয়েছে। তবে এই দুটোর যোগফল করলে আমরা কি পেয়ে যাচ্ছি, এই সংখ্যাটাকে দুবার পেয়ে যাচ্ছি। তার মানে এখানে কি রয়েছে, এই সংখ্যাটা বেশি লুকিয়ে রয়েছে। তার মানে এই পুরোটা থেকে যদি আমি এই পুরোটা যদি সংখ্যা বাদ দিয়ে দিই, তাহলে পেয়ে যাব লুকিয়ে থাকার সংখ্যাটা। তাহলে 150 থেকে 125 বাদ দিলে কত পেয়ে যাব, 15। তার মানে এই সংখ্যাটা কত রয়েছে আমার, 15 স্যার রয়েছে। তার মানে এই সংখ্যাটা কত রয়েছে আমার, 15। তার মানে সংখ্যাটা পেয়ে গেলাম কত, পঞ্চম সংখ্যাটা স্যার 15 পেয়ে গেলাম। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার পরের প্রশ্নে, বা
এটা ডায়াগ্রাম বোঝানোর জন্য বললাম, বা তোমরা ডিরেক্টলি করতে পারো যে প্রথম পাঁচটা আর শেষ পাঁচটার সংখ্যার যোগফল করে নিব আমরা, যোগফল করে যে যোগফলটা পাবো 150 থেকে বাদ দিয়ে দিব মোট যোগফলটা, দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। চলো প্রথম 6টি জোড় সংখ্যার গড় কত? তাহলে প্রথম জোড় সংখ্যা কোনগুলো স্যার? যেগুলো স্যার 2 দ্বারা ভাগ যাবে সেগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে প্রথম 6টি, তাহলে 2, তারপরে কি আছে 4, তারপরে 6, তারপরে 8, তারপরে 10, 1 2 3 4 5 হলো, তারপরে কে হয়ে যাবে স্যার? 12 হয়ে যাবে। তাহলে এই প্রথম 6টি সংখ্যার গড় জিজ্ঞাসা করেছে, তাহলে গড় বের করতে গেলে কি করতে হয়? প্রত্যেকটার যোগফল বাই মোট কটা সংখ্যা? 1 2 3 4 5 6টা, 6 দ্বারা ভাগ করে দাও। তাহলে 4 6 10, 10 10 20, 20 20 আর 10 30, 30 আর 12তে কত হয়ে গেল স্যার? 42 বাই 6, 6 7 42। তাহলে উত্তর কত হয়ে গেল স্যার? 7 হয়ে গেল আমাদের উত্তর। তাহলে প্রথম 6টি জোড় সংখ্যার গড় কত পেয়ে গেলাম? 7 পেয়ে গেলাম। চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে, 60 লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত হচ্ছে 2:3। দুধ ও পানির অনুপাত 1:2 করতে কত পরিমাণ পানি যোগ করতে হবে আমাদেরকে বের করতে বলেছে। চলো প্রত্যেকে করবে, অঙ্কটা দেখি করে অ্যান্সার করো তোমরা প্রত্যেকে। খুব সুন্দর প্রশ্ন রয়েছে, চলো প্রত্যেকে করবে কিন্তু। খুব সুন্দর প্রশ্ন রয়েছে, এই টাইপের প্রশ্ন কিন্তু আমি আগেও করেছি, আর এই টাইপের প্রশ্ন কিন্তু মিশ্রণ থেকে একটা প্রশ্ন তোমাদের পরীক্ষা হলে দেখতে পাবে পরীক্ষার খাতায়। চলো কি বলছে, 60 লিটার মিশ্রণে দুধ ও পানির অনুপাত, অর্থাৎ 60 লিটার দুধ আর পানির মিশ্রণ, দুধ এবং পানি মিলিয়ে মোট রয়েছে কত? 60 লিটার। টোটাল কত স্যার? 60 লিটার। তাহলে দুধ আর পানির অনুপাতটা কত স্যার? আমাকে বলে দিয়েছে দুধ আর পানি, এই 60 লিটারের মধ্যে দুধ আর পানি কত অনুপাতে রয়েছে? 2:3। অর্থাৎ 2 লিটার যদি আমার দুধ থাকে তাহলে 3 লিটার থাকবে পানি। তাহলে আমি ধরে নেব যে 2 লিটার কি রয়েছে স্যার? 2x লিটার রয়েছে দুধ, আর এখান থেকে ধরে নেব 3x লিটার রয়েছে আমার কি স্যার? পানি। তাহলে 2x আর প্লাস 3x মিলে কত হয়ে গেল স্যার? 5x। তাহলে দুধ আর পানি মিলিয়ে মোট কত রয়েছে? 5x। কিন্তু আমাকে বলেছে মোট মিশ্রণটা 60, তাহলে 5x এর ভ্যালু কত হয়ে যাবে স্যার? 60। তাহলে x এর ভ্যালু কত হয়ে যাবে স্যার? 5 12 60, তাহলে 12। তার মানে x এর ভ্যালু যদি 5 হয় তাহলে দুধ কত ছিল স্যার? 2x ধরেছিলাম, তাহলে দুধের পরিমাণটা কত হয়ে যাবে স্যার? 2 ইন্টু x এর ভ্যালু কত? 12, তাহলে 12 দিয়ে 24 লিটার। তাহলে পানি কত হবে স্যার? পানি কত হয়ে যাবে? 3x ছিল, 3 ইন্টু 12, 3 12 36। তাহলে এই 60 লিটারের মধ্যে 24 লিটার হচ্ছে দুধ, আর পানি হচ্ছে কত লিটার স্যার? 36 লিটার। তাহলে এখন বলছে আমাকে দুধ ও পানির অনুপাত, দুধ ও পানির অনুপাত 1:2 করতে কত পরিমাণ পানি যোগ করতে হবে। তাহলে আমি ধরে নিব পানি x যোগ করতে হবে, x লিটার। কত লিটার স্যার? x লিটার। তাহলে 24 অনুপাত, এখন দুধ আর পানির অনুপাতটা কত হয়ে যাবে? 24 অনুপাত 36 প্লাস x, তাই তো, সমান এর এখন অনুপাতটা কত হয়ে যাবে বলছে আমাকে? 1:2 হয়ে যাবে। তাহলে 24 বাই 36, অনুপাত মানে কি বাই আকারে লিখতে পারি, ভগ্নাংশের আকারে। তাহলে 36 প্লাস x সমান 1/2। তাহলে কোনাকুনি গুণ করে দাও, এটাকে এটা দ্বারা গুণ করলে কত হয়ে যাবে? 36 প্লাস এক্স ইকুয়াল টু 24 2 48। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে স্যার? 36টা ওপরে গিয়ে মাইনাস হয়ে যাবে আমাদের 4 আর 4 12। তার মানে এক্স সমান কত পেয়ে গেলাম? 12। তার মানে কত লিটার পানি অ্যাড করতে হবে স্যার? 12 লিটার যদি পানি আমরা এটার সঙ্গে আর অ্যাড করে দিই তাহলে নতুন অনুপাতটা 1:2 পেয়ে যাবো। আর একবার বলে দিচ্ছি, টোটাল 60 লিটার আমার কি রয়েছে? মিশ্রণ রয়েছে জল আর দুধের, যেখানে আমার দুধ এবং পানির অনুপাতটা বলে দিয়েছে 2:3। তাহলে আমরা তো এখান থেকে অ্যাকচুয়ালি বলতে পারছি না যে এটা কত লিটার দুধ রয়েছে কত লিটার পানি। তাহলে ধরে নিব 2x দুধ আছে, 3x পানি আছে, দুধ আর পানি মিলে মোট কত আছে? 5x। কিন্তু বলে দিয়েছে দুধ আর পানির মিশ্রণটা হচ্ছে 60 লিটার। তাহলে 5x এর ভ্যালু কত হয়ে গেল? 60। এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 5 5 দ্বারা কাটো, 5 12 60, এক্স এর ভ্যালু হয়ে গেল 12। তাহলে এক্স এর ভ্যালুটা কত পেয়ে গেলাম? 12। তার মানে দুধ কত ছিল? 2x। তাহলে 2 ইন্টু এক্স, তাহলে এক্স এর ভ্যালু 12, 2 ইন্টু 12 সমান কত হবে? 24। তাহলে দুধ কত আছে? 24 লিটার। পানি কত আছে? 3x। 3x ছিল পানি স্যার, তাহলে 3 ইন্টু এক্স এর ভ্যালু 12, তাহলে 3 12 36, তার মানে 36 লিটার পানি। আমরা এই 60 লিটারের মধ্যে 24 লিটার দুধ পেলাম, 36 লিটার পানি পেলাম। এখন বলছে পানি কত লিটার মেশালে, তাহলে আমি ধরে নেব পানি যদি x লিটার মিশে দিই, তাহলে পানি ছিল 36, এখন হয়ে গেল 36 প্লাস x লিটার পানি। তাহলে দুধ আর পানির অনুপাতটা কত হয়ে গেল স্যার? 24 অনুপাত 36 প্লাস x, 24 অনুপাত 36 প্লাস x। তাহলে বলছে এখন পানির অনুপাতটাও হয়ে যাবে, প্রশ্নে বলছে আমাকে 1:2, তাহলে সমান করে দেবো 1:2। তাহলে অনুপাত মানে কি? ভগ্নাংশের আকারে লেখা। তাহলে 24/36 প্লাস x হয়ে গেল সমান
1/2 হয়ে গেল, কোনাকুনি গুনবো 36 প্লাস এক্স ইকুয়াল টু 24 2 48 পেয়ে গেলাম। তাহলে এক্স এর ভ্যালুটা কত হয়ে যাবে, 36 ওপারে গিয়ে মাইনাস হয়ে যাবে, সমান হয়ে যাবে 12। তার মানে এক্স এর ভ্যালু পেলাম আমরা 12। তার মানে এক্স আমরা কি করেছিলাম, পানিটা অ্যাড করেছিলাম এক্স লিটার, তাহলে এক্স সমান কত পেয়েছি 12। তার মানে কত লিটার পানি অ্যাড করতে হবে, 12 লিটার পানি অ্যাড করতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। চলো পরের প্রশ্ন দেখবে। চলো কি বলছে, একজন ব্যক্তি 11 ঘন্টায় 88 কিমি স্রোতের দিকে যেতে পারে। একটা ব্যক্তি রয়েছে, স্রোতের দিকে যাচ্ছে কত, 88 কিমি, কত ঘন্টায়, 11 ঘন্টায়। তাহলে তার আমরা স্পিড ইকুয়াল টু কি জানি স্যার, ডিস্টেন্স বাই টাইম, অর্থাৎ বেগ সমান দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত স্যার, স্রোতের দিকে যখন যাচ্ছে 88 কিমি যাচ্ছে, আর ফিরে আসছে যাচ্ছে কত ঘন্টাতে, সময়টা 11 ঘন্টাতে। তাহলে 11 দ্বারা কাটবো 8, তার মানে কত পেয়ে গেলাম, 8 কিমি পার ঘন্টা তার স্রোতের দিকে গতিবেগটা। স্রোতের দিকে তার গতিবেগ কত স্যার, 8 কিমি পার ঘন্টা। এবার কি বলছে, ফেরার সময় কি বলছে, 72 কিমি স্রোতের বিপরীতে যেতে পারে। 12 ঘন্টায় শেষ, 12 ঘন্টা এবার স্রোতের বিপরীতে, স্রোত ধরো এদিক থেকে এদিকে বসছে, এবার স্রোতের সে বিপরীতে ফিরে আসছে, 12 ঘন্টায় কত কিমি স্যার, 72 কিমি। তাহলে একই রকম ভাবে স্পিড ইকুয়াল টু কত, ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড মানে কি বেগ, ডিস্টেন্স মানে কি দূরত্ব, দূরত্ব কত রয়েছে স্যার 72, বাই সময় কত নিচ্ছে 12। তাহলে কত হয়ে গেল স্যার, 6 বার মতো 6 কিমি পার ঘন্টা। তার মানে স্রোতের দিকে তার গতিবেগটা কত, 8 কিমি পার ঘন্টা। স্রোতের বিপরীতে কত স্যার, 6 কিমি পার ঘন্টা। তাহলে বলছে স্রোতের গতিবেগ কত। তাহলে স্রোতের গতিবেগ আমরা বের কিভাবে করব, স্রোতের দিকে কত রয়েছে 8, বিয়োগ করব স্রোতের বিপরীতে কত রয়েছে 6, বাই 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে 8 থেকে 6 বাদ যাবে 2, বাই 2 করতে গেলে হয়ে যাবে 1 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের দিকে তার গতি, শুধু স্রোতের গতিবেগটা কত হয়ে যাবে স্যার, 1 কিমি পার ঘন্টা। দেখো 88 কিমি যাচ্ছে স্রোতের দিকে, কতক্ষণ সময় নিচ্ছে 11 ঘন্টা। তাহলে তার বেগটা কত, ডিস্টেন্স বাই সময়, দূরত্ব বাই সময়, দূরত্ব 88 বাই সময় 11, কাটাকাটি করতে গেলে 8 কিমি পার ঘন্টা। স্রোতের দিকে সে যাচ্ছে কত কিমি পার ঘন্টা গতিবেগে, 8 কিমি পার ঘন্টা গতিবেগে। এবার স্রোতের বিপরীতে যাচ্ছে 72 কিমি 12 ঘন্টায়। তাহলে স্পিডটা কত হয়ে যাবে, 72 বাই 12 সমান 6 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের বিপরীতে তার গতিবেগটা কত, 6 কিমি পার ঘন্টা। তাহলে বলছে শুধু স্রোতের গতিবেগ কত। তাহলে শুধু স্রোতের গতিবেগটা কত হয়ে যাবে স্যার, স্রোতের দিকে যেটা গতিবেগ আছে সেটা থেকে বিয়োগ করে দিব স্রোতের বিপরীতের গতিবেগটা। স্রোতের বিপরীতে কত, 6 রয়েছে। তাহলে 8 থেকে 6 বাদ দিব 2, সেটাকে ভাগ করে দিব আমরা 2 দ্বারা, সবসময় 2 দ্বারা ভাগ করে দিব, তাহলে পেয়ে যাবো আমরা স্রোতের গতিবেগ। এবার স্রোতের গতিবেগ পেয়ে গেলাম আমরা 1 কিলোমিটার। এবার যদি বলতো যে ব্যক্তিটার গতিবেগ কত, তাহলে দেখো স্রোতের দিকে যাচ্ছিল, তাহলে স্রোতের দিকে যখন যাবে, যদি 8 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো 7। যেটা যদি আমরা এই একটা যদি বিয়োগ করি স্রোতের দিকে যাচ্ছে কত কিমিতে সেখান থেকে, তাহলে পেয়ে যাব যেটা, সেটা হয়ে যাবে আমার ব্যক্তির গতিবেগ। কিন্তু স্রোতের বিপরীতের সঙ্গে যদি আমরা এই একটাকে যোগ করতে হবে, তাহলে ব্যক্তির গতিবেগ যদি এখান থেকে বার করতে চাই, তাহলে বিপরীতে যখন, এটা তো আমার কি রয়েছে স্রোতের বিপরীতে, তাহলে এটাকে 1কে যোগ করে দিতে হবে, 6 আর 1 কত হয়ে যাবে 7। যখনই তুমি এই 1-এর মানটা এখান দিয়ে বের করতে চাইবে ব্যক্তির গতিবেগ, তাহলে স্রোতের দিকে যাচ্ছে, স্রোতের দিকে যাচ্ছে ব্যক্তিটা, তার মানে স্রোতের তো একটা নির্দিষ্ট গতি রয়েছে, প্লাস ব্যক্তি, ব্যক্তি যদি স্থিরও থাকে, দেখবে বৃষ্টির জলে তুমি যদি নৌকা ছেড়ে দাও, নৌকাতে তো আর আমার দম নেই, নৌকাটা স্থির, কিন্তু স্রোতের জন্য নৌকাটাকে বয়ে নিয়ে যাচ্ছে, নৌকার নিজস্ব কোনো গতিবেগ নেই, স্রোতের গতিবেগটা হচ্ছে নৌকার গতিবেগ। কিন্তু এখন যদি নৌকাতেও তুমি যদি গতি দিয়ে দাও, নৌকাও একটা গতিতে ছুটছে, প্লাস স্রোতও তাকে একটা গতিতে নিয়ে যাচ্ছে, তবে স্রোতের গতিবেগ প্লাস নৌকার গতিবেগ হয়ে যাবে। সেখান থেকে যদি তুমি নৌকার শুধু গতিবেগটা বার করতে চাও, তাহলে কি করতে হবে না, স্রোত এবং নৌকার গতিবেগ থেকে আমাকে স্রোতের গতিবেগটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে পেয়ে যাবো আমরা স্রোত নৌকার গতিবেগ। ঠিক একই রকম ভাবে এটা ব্যক্তিরা কি স্রোতের দিকে রয়েছে, তাহলে স্রোতের দিকে থেকে যদি আমি ব্যক্তির গতিবেগ বের করি, তাহলে স্রোতের বেগটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে 8 থেকে 1 বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাবো ব্যক্তির গতিবেগ। আর যদি এখান থেকে বের করি যে স্রোতের বিপরীতে যাচ্ছে এত কিমি পার ঘন্টা গতিবেগে, তাহলে ব্যক্তির গতিবেগ কত, তাহলে স্রোতের গতিবেগটা কত করে দিব, 1 যোগ করে দেব। চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে, শশী এত টাকা দিয়ে একটি পুরাতন রেফ্রিজারেটর কিনে এবং তার মেরামতের জন্য এত টাকা খরচ করে, যদি সে রেফ্রিজারেটর এত টাকা বিক্রি করে তাহলে তার লাভের শতাংশ কত। একেবারে সহজ প্রশ্ন, দেখে নাও কত টাকা দিয়ে কিনেছে স্যার, 12,000 টাকা দিয়ে একটি রেফ্রিজারেটর কিনেছে, আর তাকে খরচ করে ঠিক করার জন্য কত টাকা খরচ করেছে স্যার, 1,000 টাকা, 1,000। তাহলে তার মোট পকেট থেকে লেগেছে কত, তুমি একটা জিনিস কিনেছো 12,000-এ, আর সেটাকে ঠিক করতে খরচ করলে 1,000 টাকা, তাহলে মোট কত খরচ হলো স্যার, 0,0,0,3,1 13,000 টাকা। এবার 13,000 টাকা
মোট তোমার পকেট থেকে খরচ হলো। এবার তুমি সেটাকে বিক্রি করে দিচ্ছ কত টাকাতে? ১৫,০০০ টাকাতে। এত টাকায় জিনিসটা তুমি তৈরি করে আর বিক্রি করছো ১৫,০০০ টাকাতে। তাহলে কত টাকা লাভ করছো স্যার? ১৩,০০০ ১৫,০০০ টাকাতে বিক্রি করছো, ১৩,০০০ টাকাতে কিনেছো। তাহলে ১৫ থেকে ১৩ বাদ দিলে আমরা পেয়ে যাবো কত? ২,০০০ টাকা তুমি লাভ করছো কত টাকার জিনিস বিক্রি করে? ১৩,০০০ টাকার জিনিস বিক্রি করে। তাহলে ১০০ তে কত শতকরা বের করতে গেলে ১০০% দ্বারা গুণ করে দিব। ৩টা শূন্য ৩টা শূন্য কাটলো ২, আচ্ছা ১০০ কে ২ দ্বারা গুণ করলে কত হয়ে যাবে? ২০০। ২০০ বাই ১৩ সমান কত হয়ে যাবে স্যার? ১৩ কে ১৩ ৭, শোনো ৫ তেরং ৬৫, ১৫ দশমিক কিছু একটা হবে, দেখে নাও ১৫ দশমিক কোথায় রয়েছে? ১৫.১৩ একমাত্র রয়েছে আমার কত দাগের আনসার স্যার? অপশন এ ১৫ দশমিক, আচ্ছা ১৫%। আচ্ছা ১৫ পূর্ণ ৫-এর কত রয়েছে? আচ্ছা ৫ হ্যাঁ ১৫ পূর্ণ ৫/১৩% হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে ১৫ পূর্ণ ৫/১৩ কোথায় রয়েছে? অপশন মিলিয়ে নাও। দেখো এত টাকায় কিনেছো, এত টাকা খরচ করেছো ঠিক করতে, তাহলে মোট কত টাকা পড়ে গিয়েছে? ১৩,০০০ টাকা, আর বিক্রি করে দিয়েছো ১৫,০০০ টাকাতে। তাহলে কত বেশিতে বিক্রি করেছো? ১৫,০০০ থেকে ১৩ বাদ দাও, ২,০০০ টাকায় বেশি বিক্রি করেছো। তাহলে ২,০০০ টাকা লাভ করছো কত টাকার জিনিস বিক্রি করে? ১৩,০০০ টাকার জিনিস বিক্রি করে বাই ১৩,০০০। তাহলে শতকরা কত লাভ করছো? ইন্টু 100% করে দিব। করে দিলে কত পেয়ে যাবো? ১৫/৫/১৩%। ক্লিয়ার? আশা করবো স্যার তোমরা প্রত্যেকটা প্রশ্ন মনোযোগ সহকারে করেছো এবং ক্লাসটাকে একবারে প্রথম থেকে খুব মনোযোগ সহকারে করেছো, কোনো জায়গায় স্কিপ না করে। এবং আশা করবো যে প্রত্যেকটা, এখন তোমরা যারা প্রথম থেকে যুক্ত ছিলে, এখন তোমরা প্রত্যেকটা প্রশ্নের আনসার নিজে থেকে করতে পারছো এবং পরীক্ষা হলে গিয়ে দেখবে যে তোমরা যদি প্রত্যেকটা প্র্যাকটিস সেট মনোযোগ সহকারে করে থাকো, তাহলে অবশ্যই তোমরা ২৫টার মধ্যে ২৫টা প্রশ্ন করে আসবে স্যার, এটা কিন্তু গ্যারান্টি। কিন্তু তোমাদেরকে পরিশ্রম করতে হবে স্যার, প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রত্যেকে ক্লাস শেষ হওয়া মাত্র আর একবার, যেগুলো যদি কোনো জায়গাতে আটকেও থাকো তাহলে সেগুলোকে একবার রিভিশন করে নাও স্যার। আমরা কোনো কাজ বাকি রাখবো না, সঙ্গে সঙ্গে জিনিসগুলো করে নিব, তাহলে আমাদের মনে বেশি থাকবে। সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে নাও, সেই জিনিসটা বেশি মনে থাকবে, শুধু অঙ্কের ক্ষেত্রে না, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। আর যদি তোমার গণিতে যদি কাঁচা থাকো, তাহলে আরও একটু বেশি করে ফোকাস দাও জিনিসগুলোকে। আশা করি কি বলতে চাইছি বুঝতে পেরেছো। তাহলে চলো আবার তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।